ওকে, আমাকে দেখা এবং শোনা যাচ্ছে তো নাকি? আমরা ক্লাস শুরু করে দিচ্ছি আর কি। সো দেখো যে আমাদের তোমাদের এই সেমিস্টারে আমাদের ডিপার্টমেন্টের যে কোর্সটা, এটা হচ্ছে যে তোমার অ্যানিমাল হাইজিন। শোনা যাচ্ছে কিনা? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। জি আচ্ছা, স্যার, ঠিক আছে। শোনা যাচ্ছে। তো আমাদের কোর্সটা হচ্ছে তোমার অ্যানিমাল হাইজিন, এটা 1+1, ঠিক আছে, এই ক্রেডিট। তো এখানে আসলে আমরা অ্যানিমেলের হাইজিন সম্পর্কিত যে সমস্ত বিষয়াদি আছে, পাশাপাশি তার রিলেটেড যে এনভায়রনমেন্ট, সয়েল, ওয়াটার, এয়ার, এই বিষয়গুলা ডিটেলস আকারে তোমার হচ্ছে যে পড়া হবে আর কি। তো আজকে স্যার যেহেতু ইন্ট্রোডাকশনে একটা ক্লাস নিয়েছে, আমরাও আসলে ইন্ট্রোডাকশন পর্যায়ে আছি, জাস্ট আজকে কিছু ডেফিনেশন আমরা দেখব। তো পার্ট বাই পার্ট আমরা এইভাবে আস্তে আস্তে আগায় যাবো আর কি। সো দেখো যে আমি এখানে একটা হেলথটা কি আসলে, যখনই তোমার হাইজিন শব্দটা আসবে, হাইজিনের সাথে ওতপ্রোতভাবে তোমার একটা টার্ম আসবে, সেটা হচ্ছে হেলথ। এখানে হেলথের আমরা একটা ডেফিনেশন দিয়েছি। দেখো যে হেলথ ইজ এ কন্ডিশন অফ অ্যানিমাল ইন হুইচ অল ইটস বডি স্ট্রাকচারস আর নর্মাল অ্যান্ড ফাংশনিং টু দেয়ার অপটিমাম ক্যাপাসিটি ইন রিলেশন টু দেয়ার এজ, সেক্স, ওয়ার্ক অ্যান্ড পারপাস। সো হোয়াট ইজ হেলথ? যে বডি নর্মাল স্ট্রাকচার, সে যখন অপটিমাম ক্যাপাসিটিতে ফাংশনিং থাকবে, সেটা ইন রিলেশন টু তার এজ, সেক্স, ওয়ার্ক এবং বিভিন্ন পারপাসের উপর ভিত্তি করে, সেটাকে আমরা বলবো হচ্ছে যে হেলথ। ঠিক আছে? এবং একই সাথে এটার সাথে চলে আসতেছে তোমার পারফেক্ট হেলথ। পারফেক্ট হেলথটা কি? এটা হচ্ছে যে বডির এমন স্টেট যেখানে তোমার বডিটা নর্মালি, মানে সে তার ম্যাক্সিমাম ফিজিওলজিক্যাল ফাংশনিংয়ে থাকবে। সো বডির যে ফিজিওলজি আছে, এই ফিজিওলজিটা যখন তোমার ম্যাক্সিমাম স্টেটে থাকবে, সেই অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে যে পারফেক্ট হেলথ। এবং এই হেলথের সংজ্ঞাটা তোমার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার একটা অ্যাপ্রোপ্রিয়েট তোমার হচ্ছে যে ডেফিনেশন দিয়েছে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্রুভড। সেই সংজ্ঞাটা কি? যে হেলথ মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য স্টেট অফ দ্য কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেয়ারলি অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। সো হেলথটা হচ্ছে যে যখনই তোমার ফিজিক্যালি, মেন্টালি এবং সোশ্যালি একজন যেই হোক, সে ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং হোক অথবা অ্যানিমাল হোক, সে যখনই এই সব অবস্থাতে সে যখনই সুস্থ থাকবে এবং তার মধ্যে কোনো ধরনের ডিজিজ অথবা ডিফর্মিটি অথবা ইনফার্মিটি থাকবে না, সেটাকে আমরা বলবো হচ্ছে যে হেলথ। ঠিক আছে? তাহলে হেলথটা হচ্ছে যে বডির কন্ডিশন, এবং এই কন্ডিশনে বডিটা হচ্ছে কি, যে নর্মাল ফাংশনিং থাকবে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে। সো এবার আসছে যে হাইজিন। তো হাইজিনটা হচ্ছে যে এই ওয়ার্ডটা তোমার আসছে যে হাইজিনাস একটা ওয়ার্ড থেকে, এবং হাইজিনাস শব্দটা হচ্ছে তোমার গ্রিক ওয়ার্ড। এবং দেখো যে এইটা হচ্ছে যে হাইজিনটা এমন একটা সায়েন্স দ্যাট ট্রিটস দ্য লস অফ দ্য হেলথ অ্যান্ড মেথড অফ দেয়ার অবজারভেশন। সো হাইজিনটা হচ্ছে যে এই সায়েন্সটা হচ্ছে যে তোমার হেলথের সাথে সম্পর্কিত যে সমস্ত রুলস আছে বা যে সমস্ত লস আছে, এবং তাদেরকে অবজারভেশন করার জন্য যে মেথডসগুলো আছে, সেইটা সম্পর্কিত ওভারঅল সায়েন্সটাই হচ্ছে তোমার হাইজিন। অথবা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য মেথডস অর দ্য মেজার্স হুইচ মে বি রিকোয়ার্ড টু মেনটেন এ কন্ডিশন ফর নর্মাল হেলথ। তার মানে বডির নর্মাল হেলথটাকে মেনটেন করার জন্য যে সায়েন্সটা এবং তার সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে, সেইটা নিয়ে যে সায়েন্সটা ডিলস করবে, সেটাই হচ্ছে যে তোমার হাইজিন। এবং এটা কিন্তু তোমার একটা মাইক্রোবায়োলজিরও একটা তোমার পার্ট হিসেবে ধরতে পারো, অথবা মেডিসিনেরও কিন্তু, বিশেষ করে প্রিভেন্টিভ মেডিসিনেরও একটা পার্ট হিসেবে কিন্তু হাইজিনটা চলে আসে। সো টাস্ক অফ অ্যানিমাল হাইজিন অথবা অ্যানিমাল হাইজিন যে অবজেক্টিভ যেগুলো আছে সেগুলো কি? দেখো যে টু ক্রিয়েট এ কন্ডিশন আন্ডার হুইচ লাইভস্টক ক্যান এক্সিস্ট অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। সো এখানে হচ্ছে তোমার এমন একটা কন্ডিশন তোমার ক্রিয়েট করা যেখানে তোমার লাইভস্টক সেক্টরটা বা হোল লাইভস্টকটা তোমার একটা ইন্ডিভিজুয়াল হিসেবে সে কিন্তু এক্সিস্ট করবে। ঠিক আছে? তার মানে লাইভস্টক সেক্টরটাকে এক্ষেত্রে আমরা হিউম্যান থেকে আলাদা করে ফেলতেছি, অথবা তাদের মধ্যে একটা ইন্টারলিঙ্কড ক্রিয়েট করতেছি, যেখানে তোমার লাইভস্টক এবং
হিউম্যান, তারা সবাই একে অপরের সাথে সংযুক্ত, এই ধরনের একটা কন্ডিশন ক্রিয়েট করা, এটাই হচ্ছে তোমার হাইজিনের কাজ বা অ্যানিমাল হাইজিনের কাজ। And then হচ্ছে to animal eliminate the factors which are incompatible with the physical well-being। তার মানে ফিজিক্যালি ভালো থাকার জন্য যে সমস্ত ফ্যাক্টর জড়িত, সেই ফ্যাক্টরগুলো বাদে অন্য যে সমস্ত ফ্যাক্টর রয়েছে সেইগুলাকে রিমুভ করে ফেলা, সেইটাই হচ্ছে তোমার অ্যানিমাল হাইজিনের তোমার টাস্ক। And then হচ্ছে to reduce or remove the hazard associated with the life in more or less artificial environment। তার মানে হচ্ছে কি, আমরা যখন একটা অ্যানিমেল নিয়ে আসছি বা একটা অ্যানিমেল যখন তোমার সাপোজ হর্সের ক্ষেত্রে স্ট্যাবলে বা বার্ডের ক্ষেত্রে তোমার হচ্ছে ফ্লক আকারে যখন থাকবে, তো এই এই যে তারা যে একত্রিত অবস্থায় থাকছে, এটা কিন্তু তাদের জন্য একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট। তো এই আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে তারা যখন তোমার থাকবে, তখন কিন্তু কিছু কিছু হ্যাজার্ড ক্রিয়েট হবে, তাদের জন্য অনেক কিছু রিস্ক আকারে কিন্তু দেখা দিবে। তো এই ধরনের রিস্কগুলা বা এই ধরনের হ্যাজার্ডগুলোকে রিডিউস করে ফেলা বা রিমুভ করে ফেলা, এটাই হচ্ছে তোমার অ্যানিমাল হাইজিনের কাজ। And then to exclude the biological causes of the transmissible disease। দ্যাট মিনস যে তোমার যে কোনো ডিজিজের যে বায়োলজিক্যাল কজ যেগুলো আছে, ফর এক্সাম্পল মাইক্রো অর্গানিজম ঘটিত যে সমস্ত কজ আছে অথবা তোমার প্যারাসাইট জনিত যে সমস্ত কজ আছে, ওভারঅলি সেটা হচ্ছে তোমার বায়োলজিক্যাল কজ। এই ধরনের বায়োলজিক্যাল কজগুলোকে তোমার হচ্ছে যে এক্সক্লুড করে ফেলা, এটাই হচ্ছে তোমার অ্যানিমাল হাইজিনের আরেকটা টাস্ক। তাহলে স্কোপটা কি? স্কোপটাকে যদি আমরা বিভক্ত করি যে অ্যানিমাল হাইজিনের আসলে স্কোপ কোন কোন জায়গায়, সেটাকে আসলে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জেনেটিক হাইজিন, দেন হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল হাইজিন, আর একটা হচ্ছে তোমার বায়োলজিক্যাল হাইজিন। সো জেনেটিক হাইজিন যেটা, এটা হচ্ছে তোমার গিভস কনসিডারেশন টু দ্য জেনেটিক ইকুইপমেন্ট থ্রু হুইচ সার্টেন ডিজিজেস আর ট্রান্সমিসেবল ফ্রম প্যারেন্টস টু দ্য অফস্প্রিং। তার মানে জেনেটিক হাইজিনের সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে, বাট তারা তাদের মধ্যে অন্তর্ভুক্ত যেগুলো হচ্ছে তোমার সার্টেন ডিজিজের সাথে অন্তর্ভুক্ত, এবং সেই ডিজিজগুলো কোথা থেকে আসতেছে, প্যারেন্টস থেকে তার অফস্প্রিংয়ে। দ্যাট মিনস ভার্টিক্যাল ট্রান্সমিশন হচ্ছে, যখনই কোনো ডিজিজ প্যারেন্টস থেকে অফস্প্রিং আসবে, এটাকে বলা হচ্ছে তোমার ভার্টিক্যাল ট্রান্সমিশন। এবং এই ভার্টিক্যাল ট্রান্সমিশন যখন জেনেটিক্যালি সম্পর্কিত থাকবে, তার হেরিডিটরি কোনো ব্যাপার থাকবে, সেইটাকে নিয়েই হচ্ছে তোমার জেনেটিক হাইজিন ডিসকাস করবে। অ্যান্ড দেন হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল হাইজিন। এই ধরনের হাইজিনের ক্ষেত্রে কি, যে তারা কনসার্ন থাকবে হচ্ছে যে ভ্যারিয়াস ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ অর প্রেজেন্ট ইন দ্য সারাউন্ডিংস ইন হুইচ অ্যানিমেল মাস্ট এক্সিস্ট। তার মানে অ্যানিমেলের সারাউন্ডিংয়ের যে এনভায়রনমেন্টটা আছে, দেখা যায় সয়েল, ওয়াটার, এয়ার অথবা লাইট, এই ধরনের এনভায়রনমেন্ট যেটা আছে, তার এনভায়রনমেন্টাল যে সারাউন্ডিং আছে, এইটা সম্পর্কিত হাইজিনটাই হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল হাইজিন। এন্ড দেন হচ্ছে যে তোমার বায়োলজিক হাইজিন, যে এক্ষেত্রে তোমার কনসিডারেশন ইজ গিভেন টু দ্য রিলেশন অফ দ্য অ্যানিমালস উইথ দ্য biological forms, for just like microorganism অথবা parasite, which may affect their health and find out the available ways and the means to prevent the disease caused by them। তার মানে হচ্ছে যে বায়োলজিক্যাল কজ দ্বারা যে সমস্ত তোমার ডিজিজ ক্রিয়েট হচ্ছে, সেই কজগুলোকে আইডেন্টিফাই করা এবং সেইগুলোকে রিমুভ করার জন্যে একটা ওয়ে ফাইন্ড আউট করা, এইটা সম্পর্কিত হাইজিনটাই হচ্ছে তোমার বায়োলজিক হাইজিন। এবং দেখো যে এটা কিন্তু তোমার প্রিভেন্টিভ মেডিসিনেরও কিন্তু আর একটা অংশ। সো biologic hygiene helps us to know the relation of animals with a certain disease producing parasite and the microorganism। তাহলে বায়োলজিক্যাল যে কজগুলো আছে, বিভিন্ন প্যারাসাইট অথবা মাইক্রোঅর্গানিজম ঘটিত যে কজ আছে যেগুলো ডিজিজ প্রোডাকশনের জন্য দায়ী, সেইটা নিয়েই ডিসকাসটা করবে হচ্ছে, বা সেইটার সাথে রিলেশনটা ক্রিয়েট করবে হচ্ছে যে বায়োলজিক হাইজিন। তাহলে স্কোপ অফ অ্যানিমাল হাইজিনের মধ্যে তোমার হচ্ছে যে তিনটা, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল হাইজিন, একটা হচ্ছে তোমার জেনেটিক হাইজিন, আর একটা হচ্ছে তোমার বায়োলজিক হাইজিন। এবার আগে বলেছিলাম যে আমরা কিছু কমন টার্মিনোলজি আজকে দেখবো। এই কমন টার্মিনোলজির মধ্যে এখানে যেটা হর্স সম্পর্কিত যেগুলো আছে, সেগুলোর মধ্যে যেমন হচ্ছে তোমার ফল। ফল যেটা আছে, এটা হচ্ছে যে যখন তোমার ইম্যাচিউর হর্স, যে কোনো ইম্যাচিউর হর্স যাদের বয়সটা তোমার 1 বছরের নিচে, 1 বছরের নিচে ইম্যাচিউর হর্সগুলোকে আমরা মানে তাকে বলবো হচ্ছে যে ফল। আর কোল্ড ফল যেটা, এটা হচ্ছে কোল্ড ফলটা হচ্ছে তোমার ইম্যাচিউর মেল হর্স যাদের বয়সটা হচ্ছে তোমার 1 বছরের নিচে। আর ফিলি ফলটা হচ্ছে যে তোমার ইয়ং ইম্যাচিউর ফিমেল হর্স আন্ডার 1 ইয়ার। তাহলে
যেটা তোমার ইম্যাচিউর মেল হর্স 1 বছরের নিচে সেটা হচ্ছে কোল্ড ফোল, আর যেটা তোমার ইম্যাচিউর ফিমেল হর্স যেটা 1 বছরের নিচে সেটা হচ্ছে ফিলি ফোল। আর যখন 1 বছর উপরে চলে যাবে সেটা যদি মেল হর্স হয় সেটাকে আমরা বলবো কোল্ড, আর যদি ফিমেল হয় সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো হচ্ছে ফিলি। আর একইভাবে ইয়ারলিং কোল্ড আছে, ইয়ারলিং ফিলি আছে। ইয়ারলিং কোল্ডটা হচ্ছে যে যখন মেল হর্সটা তোমার হচ্ছে যে 1 থেকে 2 বছরের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার ইয়ারলিং কোল্ড। আর ইয়ারলিং ফিলিটা হচ্ছে যে তোমার ফিমেল যেটা যেটা তোমার 1 to 2 ইয়ার্সের মধ্যে থাকবে। আর স্ট্যালিয়ন কোনটা? স্ট্যালিয়নটা হচ্ছে যে যেটা ম্যাচিউর মেল হর্স, যেটাকে আমরা স্টার্ট পারপাসের জন্য ইউজ করি। স্টার্ট পারপাস দ্যাট মিনস তোমার হচ্ছে যে অশ্বরোহী, যেটা তোমার আমরা যে ঘোড় দৌড়ের ক্ষেত্রে যে ধরনের হর্সগুলো ইউজ করে থাকি সেই ধরনের ম্যাচিউর মেল হর্সগুলোকে বলা হয় হচ্ছে যে স্ট্যালিয়ন। এবং জেনারেলি তোমার লাইন অফ ডিমার্কেশন যেটা স্ট্যালিয়ন এবং কোল্টের ক্ষেত্রে সেটা হচ্ছে জেনারেলি 4 ইয়ার্স। তার মানে 1 থেকে 4 ইয়ার্সের মধ্যে যে হর্সগুলো থাকবে এবং সেটা যদি ইম্যাচিউর হয় সেটাকে আমরা বলবো হচ্ছে যে কোল্ড। আর যখনই 4 ইয়ার্স আপ টু 4 মানে 4 ইয়ার্সের উপরে যখন থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার স্ট্যালিয়ন। আর জেল্ডিংটা হচ্ছে যে তোমার ক্যাস্ট্রেটেড মেল হর্স অফ এনি এজ। ক্যাস্ট্রেশন দ্যাট মিনস হচ্ছে তোমার মেল জেনিটাল যে অর্গানে যে এটা আছে তোমার টেস্টিস যেটা আছে সেটাকে যখন তোমার ইনঅ্যাক্টিভ করে ফেলা হয়, তাকে ফিজিক্যালি অথবা কেমিক্যালি যখন ইনঅ্যাক্টিভ করে ফেলা হয় সেটা হচ্ছে তোমার ক্যাস্ট্রেশন। এবং ক্যাস্ট্রেশনটা আমরা বিভিন্ন পারপাসে করা হয় অ্যানিমেলের ক্ষেত্রে, যেটা হতে পারে তোমার মিট পারপাসে মেইনলি করা হতে পারে। তো এই ধরনের ক্যাস্ট্রেটেড মেল হর্স যেটা আছে এনি এজে সেটাকে বলা হয় হচ্ছে তোমার জেল্ডিং। আর মেয়ারটা হচ্ছে তোমার অ্যাডাল্ট ফিমেল হর্স। যে কোনো ফিমেল হর্স যেটা অ্যাডাল্ট হবে সেটাকে আমরা বলবো মেয়ার। আর যদি এটাকে আমরা ব্রিডিং পারপাসে ইউজ করি সেটা হবে হচ্ছে যে তোমার ব্রুড মেয়ার। তাহলে অ্যাডাল্টটা হচ্ছে তোমার মেয়ার, আর যদি ব্রিডিং পারপাস ইউজ করি সেটাকে আমরা বলবো হচ্ছে ব্রুড মেয়ার। আর ওভার 8 ইয়ার্স যে কোনো হর্সকে এজড হর্স বলা হয়, বাট এটা আসলে তোমার খাতা কলমে, কারণ হচ্ছে যে প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে 15 থেকে 20 বছরের নিচে তোমার হচ্ছে যে এজড হর্স বলা হয় না আর কি। আর রিগ বা ক্রিপ্টর্কিড যেটা হচ্ছে যে যখন তোমার মেল হর্স যেটা আছে এই মেল হর্সগুলা 1 ইয়ার অথবা তার অ্যাবভ হয়ে গেছে তার বয়সটা, বাট তার টেস্টিকল যেটা আছে টেস্টিকলটা যখন রিটেন থাকবে স্টোমাকে, তার মানে সে যখন তোমার ফিটাস অবস্থায় ছিল, ফিটাসে তার যখন টেস্টিসটা গ্রো করেছে সেই টেস্টিসটা কিন্তু সে আলটিমেটলি তার আফটার বার্থ সেটা কিন্তু তোমার স্ক্রোটাল স্যাকের মধ্যে চলে যাবে। কিন্তু যখন এটা চলে যাবে না এবং বয়সটা যখন ওভার 1 ইয়ার হয়ে যাবে এবং সেই টেস্টিকলগুলো যখন রিটেন থাকবে স্টোমাকে, সেটাকেই আমরা সেই ধরনের হর্সগুলোকে বলবো আমরা রিগ অথবা কিপটর্কিড। এখন এটা যদি দুইটা টেস্টিসের ক্ষেত্রে একই জিনিস ঘটে সেক্ষেত্রে আমরা বলবো ডাবল রিচ অথবা ডাবল কিপটর্কিড। যদি সিঙ্গেল টেস্টিকলের ক্ষেত্রে ঘটে বা সিঙ্গেল টেস্টিসের ক্ষেত্রে সেক্ষেত্রে এটাকে আমরা রিগ বলবো। আচ্ছা, কাফ যেটা ইয়ং ইম্যাচিউর ক্যাটেল আন্ডার 1 ইয়ার, এটা হচ্ছে তোমার কাফ। আর যখন হচ্ছে যে ইয়ং ইম্যাচিউর মেল ক্যাটেল যেটা সেটা হচ্ছে বুল কাফ, আর হেই ফ্যাটটাতে বোঝা যাচ্ছে ফিমেল ক্যাটেল ইয়ং ইম্যাচিউর। বাট যখন 1 উইকসের মধ্যে যে ইয়ং ইম্যাচিউর কাফগুলো আছে সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার ববি কাফস। আর স্লিং কাফসটা হচ্ছে যে যখন কাফস যেগুলো তোমার হচ্ছে যে অ্যাবর্শন হয়ে গেছে, অথবা দেখা যাচ্ছে অনেক সময় বুচারের কাছে গেলে কসাইখানায় গেলে দেখা যাচ্ছে স্লটার করার পরে তোমার ওই ফিমেল কাউটার মধ্যে কিন্তু তোমার অনেক সময় ইউটেরাসে কিন্তু তুমি তোমার হচ্ছে যে ডেড বডি পাওয়া যেতে পারে। তো এই ধরনের যে ডেথ বা অ্যাবর্টেড যে কাপসগুলো আছে সেটাকে বলা হয় হচ্ছে তোমার স্লিং কাপস। আর হচ্ছে ইয়ারলিং বুল যেটা সেটা হচ্ছে যে ইয়ং আনকাস্ট্রেটেড মেল ক্যাটেল অফ ওভার 1 ইয়ার বাট আন্ডার 2 ইয়ার। যখন আনকাস্ট্রেটেড মেল ক্যাটেলগুলো তোমার 1 to 2 ইয়ারের মধ্যে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে ইয়ারলিং বুল। তেমনিভাবে বুলটা হচ্ছে যে আনকাস্ট্রেটেড মেল ক্যাটেল ওভার 2 ইয়ার, তার মানে ইয়ারলিংটা হচ্ছে 1 to 2 ইয়ার্সের মধ্যে, আর বুলটা হবে হচ্ছে তোমার আনকাস্ট্রেটেড মেল ক্যাটেল ওভার 2 ইয়ার্স। আর বুলকটা কোনটা? বুলকটা হচ্ছে যে যেটা তোমার ক্যাস্ট্রেটেড মেল ক্যাটেল অফ ওভার 2 ইয়ার্স, তার মানে সোজা কথায় এটা হচ্ছে বলদ যেগুলা সেটা হচ্ছে তোমার বুলক অথবা স্টিয়ার, ক্যাস্ট্রেটেড মেল ক্যাটেল অফ ওভার 2 ইয়ার্স। আর যখন হচ্ছে তোমার ফিমেল ক্যাটেল অফ ওভার 1 ইয়ার বাট হুইচ হ্যাজ নট বিন কাফড, তার মানে যেটা তোমার এখন পর্যন্ত বাচ্চা দেয়নি বাট 1 ইয়ারের উপরে হয়ে গেছে, এই ধরনের ফিমেল ক্যাটেলগুলো তোমার হচ্ছে যে হেইফার। আর কাউটা হচ্ছে তো বোঝা যাচ্ছে আফটার কাভিং।
স্টোর ক্যাটেল আর ফিডিং ক্যাটেল হচ্ছে যে যেই ক্যাটেলগুলা, সেটা আইদার সেক্স যেটাই হোক, সেটা মেল বা ফিমেল যেটাই হোক, সেইটাকে আমরা যখন বুচারিং করার জন্য বা কসাইখানায় দেওয়ার আগে আমরা যখন প্রিজার্ভ করব, সেটাকে আমরা বলছি স্টোর ক্যাটেল। আর যখনই একদম রেডি হয়ে যাবে, আমরা তাকে মানে ডেলিভারি করবো বুচারের কাছে, তার আগে সেটাকে বলা হয় হচ্ছে যে ফিডিং ক্যাটেল। আর একটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি, সেটা হচ্ছে যে ফ্রি মার্টিন। তো ফ্রি মার্টিনটা কি? হোয়েন এভার তোমার যখন দুইটা কাপস তোমার জন্মালো এবং তারা হচ্ছে যে ডিফারেন্ট সেক্স, দ্যাট মিনস যে একটা মেল এবং একটা ফিমেল জন্মালো একই সাথে, তো মেল কাফটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে জেনারেলি নর্মাল, বাট ফিমেল কাফ যেটা আছে, হেইফার কাফ, এরা কিন্তু তোমার হচ্ছে যে তাদের এক্সটার্নাল জেনিটাল যে অর্গানগুলো থাকে সেটা অ্যাবনর্মাল ইন স্ট্রাকচার, এন্ড তারা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি ফাংশনিং করে না। এই ধরনের হেইফার কাপগুলোকে বলা হয় হচ্ছে যে ফ্রি মার্টিন। তার মানে হচ্ছে যে দুইটা কাফ অফ ডিফারেন্ট সেক্স, যে ক্ষেত্রে তোমার বুলটা নর্মাল বাট হেইফারটা জেনিটাল অর্গানগুলো তোমার অ্যাবনর্মাল, সেটাকে আমরা বলবো হচ্ছে যে সেই হেইফারটাকে বলবো ফ্রি মার্টিন। এবং এই ধরনের ক্ষেত্রে এই ফ্রি মার্টিনের গুলা কিন্তু তোমার সাধারণত স্টেরাইল হয়ে থাকে। আর হচ্ছে ল্যাম, যেটা যখন তোমার ইয়ং ইম্যাচিউর শিপ যেগুলো আছে, এটা যদি তোমার আন্ডার 1 ইয়ার হয় অথবা আনটিল উইনিং, দ্যাট মিনস তাকে তার মার কাছ থেকে আমরা যখন সরিয়ে নিব, সেই পিরিয়ডটা হচ্ছে উইনিং পিরিয়ড। তে এই ধরনের এইটাকে বলা হচ্ছে ইম্যাচিউর শিপগুলোকে বলা হয় হচ্ছে তোমার ল্যাম। আর র্যাম ল্যাম্প আর ওয়েদার ল্যাম্পটা হচ্ছে যে যেটা মেল শিপ, যেটা তোমার আনকাস্টেটেড তোমার 1 ইয়ার, সেটা হচ্ছে তোমার র্যাম ল্যাম্প। আর ওয়েদার ল্যাম্পটা হচ্ছে যে তোমার যেটা ক্যাস্ট্রেটেড। তো র্যাম ল্যাম্প আর ওয়েদার ল্যাম্প যেটা দুইটাই কিন্তু তোমার মেল শিপ, একটা আনকাস্টেটেড আর একটা হচ্ছে তোমার ক্যাস্ট্রেটেড। আর এটা হচ্ছে তোমার ইউ ল্যাম্পটা হচ্ছে যে ইয়ং ইমেচিউর যে ফিমেল শিপ যেগুলো আছে, যাদের বয়স তোমার 1 ইয়ারের নিচে, সেটা হচ্ছে যে তোমার ইউ ল্যাম্প। আর র্যাম বা টাপ যেটা, সেটা হচ্ছে যে আনকাস্ট্রেটেড অ্যাডাল্ট মেল শিপ। আর ওয়েদারটা হচ্ছে ক্যাস্ট্রেটেড ম্যাচিউর মেল শিপ। তাহলে ক্যাস্ট্রেটেড ম্যাচিউর মেল শিপ যেগুলো, সেটা হচ্ছে তোমার ওয়েদার। আর ইউ হচ্ছে যে অ্যাডাল্ট ফিমেল, যে কোনো অ্যাডাল্ট ফিমেল শিপগুলোকে বলা হয় তোমার ইউ। আর গিমার আর স্যাগি, গিমারটা হচ্ছে তোমার শেয়ারিং এর ক্ষেত্রে বলা হয়। গিমারটা যখন শেয়ারিংটা করা শুরু হয় শিপের ক্ষেত্রে, তো এই ফার্স্ট এবং সেকেন্ড শেয়ারিং এর মধ্যবর্তী যে অবস্থা, এই ধরনের শিপগুলাকে বলা হয় হচ্ছে তোমার গিমার। আর স্যাগিটা হচ্ছে যে যে কোনো র্যাম বা টাপ, এরা হচ্ছে যে তোমার যখন ক্যাস্ট্রেটেড করা হয় আফটার সার্ভিস, তার মানে র্যামটা তো তোমার আনক্যাস্ট্রেটেড থেকে গেছে, বাট সেটাকে আমরা যখন ন্যাচারাল ব্রিডিং পারপাসে অথবা আর্টিফিশিয়াল ব্রিডিং পারপাসে তার সার্ভিসটা ইউজ করার পরে আমরা যখন সেটাকে ক্যাস্ট্রেটেড করে ফেলতেছি, সেইটাকে বলা হয় হচ্ছে যে তোমার স্যাগি। আর ইয়ং ইম্যাচিউর গোট যেগুলো আছে, বয়স যাদের 1 ইয়ারের নিচে বা তাদেরকে যখন পর্যন্ত আনটিল উইনিং, সেটাকে সেই পিরিয়ডটাকে বলা হয় হচ্ছে তোমার কিড। আর বাকলিংটা হচ্ছে তোমার মেল গোট ওভার 1 ইয়ার বাট আন্ডার 2 ইয়ার্স। আর গোটলিংটা একই জিনিস বাট জাস্ট ফর ফিমেল। আর হি গোট আর শি গোট হচ্ছে যে অ্যাডাল্ট মেল আর অ্যাডাল্ট ফিমেল গোট। দেন হচ্ছে তোমার বোর, যেটা হচ্ছে যে তোমার অ্যাডাল্ট যে মেল পিগ যেগুলো আছে আনকাস্টেটেড, সেগুলোকে তোমার হচ্ছে যে বলা হয় হচ্ছে যে বোর। আর অ্যাডাল্ট ফিমেল যে পিগগুলো আছে, এটাকে বলা হয় হচ্ছে সো। তবে এইগুলো আসলে যেগুলো ব্রিডিং পারপাসে যে পিগগুলা, সেগুলোকেই তোমার হচ্ছে যে স বলা হয়। আর হক যেটা হচ্ছে যে তোমার ক্যাস্ট্রেটেড মেল পিগ যেগুলো, সেটা হচ্ছে তোমার হক। আর ক্যাটের ক্ষেত্রে দেখা যায়, ক্যাটের ক্ষেত্রে যেটা তোমার যে মেল ক্যাটগুলো যেগুলো আনকাস্ট্রেটেড করা হয়েছে, মানে আনকাস্ট্রেটেড অবস্থায় আছে যেগুলো, সেগুলোকে বলা হয় হচ্ছে তোমার টম ক্যাট। আর কুইনটা হচ্ছে তোমার ফিমেল ক্যাট। আর দেখো বার্ডের ক্ষেত্রে যেটা আছে যে বেবি চিক্স যেগুলো, যখন ইয়ং ইম্যাচিউর পোল্ট্রি, যেটার বয়স আন্ডার 1 উইকস, যখন 1 উইকসের নিচে থাকবে, সেই পোল্ট্রি বার্ডগুলোকে আমরা বলবো হচ্ছে যে বেবি চিক্স। আর চিক্সটা হবে অবশ্যই, সেটা অবশ্যই আন্ডার 1 মান্থ হতে হবে, এবং সেটা ইম্যাচিউর, নর্মালি ইম্যাচিউরই থাকবে 1 মান্থের নিচে। আর পুলেটটা হচ্ছে যে যখন তোমার 1 মাস থেকে 3 মাস বা কখনো কখনো 4 মাসও বলা হয়, এই ধরনের ফিমেল বার্ডগুলা, সেটা হচ্ছে তোমার পুলেট। আর ককটা তো অ্যাডাল্ট মেল, আর হেন তো অ্যাডাল্ট ফিমেল। আর ক্যাপনটা হচ্ছে যে তোমার যখন তুমি ককগুলাকে তোমার ক্যাস্ট্রেশন করা হয়, বিভিন্ন পারপাসে এই ককগুলা ক্যাস্ট্রেশন করা যেতে পারে, এই ধরনের এই প্রসেসটা হচ্ছে তোমার ক্যাপোনাইজেশন। আর হচ্ছে যে এই ক্যাস্ট্রেটেড কক যেটা আছে, এটা হচ্ছে ক্যাপন বার্ড। ঠিক আছে, কারণ এটা মোটামুটি আমাদের কিছু কমন তোমার টার্মিনোলজি ছিল।
খুবই সহজ টার্মিনোলজি গুলা, কিন্তু অনেক সময় হয় যে একটার সাথে আরেকটা মিলে যেতে পারে আর কি। সেই জন্য একটু খেয়াল রেখে আর কি পড়বা। এই পর্যন্ত তোমাদের আজকের ক্লাসটা থাকবে। ওকে, তোমরা কি ক্লাস আসলে শুনতে পেয়েছিলে কিনা? জি স্যার, শুনতে পাইছিলাম। জি স্যার। ওকে, ঠিক আছে। আর সিআর দুইজনই আছো না একজন আছো? স্যার দুইজনই আছে। আচ্ছা, জি স্যার, তাহলে একটু মাদ্রাসি আর হচ্ছে সাকিব। আচ্ছা, মাদ্রাফিকে আগে বলেছিলাম যে মাদ্রাফি তুমি আমাকে ওই যারা যারা অ্যাবসেন্ট আর কি, ঠিক আছে, অ্যাবসেন্টের জি এটা স্যার। আমাকে একটু মেল করে দিবা, আইডি গুলো আর কি। আচ্ছা। জি স্যার। আর নেক্সট ক্লাস হোপফুলি সোমবার ইনশাল্লাহ নিব। টাইম আমি তোমাদের পরে আবার জানাই দিব। আজকে ক্লাসে তো কোনো সমস্যা নেই নাকি? সহজ বিষয় কিন্তু। স্যার একটা সমস্যা ছিল। হ্যাঁ বলো। স্যার পুলের তো আমরা পড়ছিলাম পোল্ট্রি সায়েন্সে যে আন্ডার 1 ইয়ার অফ এজ এর ফিমেল যে চিকটা ওইটাকে বলে, কিন্তু এখানে তো শুনলাম যে 1 আর 3 মান্থস এর মাঝখানে। এখন কোনটা আমরা পড়বো? তোমরা কোনটা পোল্ট্রি সায়েন্সে কোনটা পড়েছিলে? আন্ডার 1 ইয়ার অফ এজ ছিল ওখানে, এজটা মানে ফিমেল। আচ্ছা, আমি কিন্তু এখানে আসলে আমি বলার সময় বলেছিলাম ওভার 1 মান্থ অ্যান্ড বাট আন্ডার 3 মান্থ, কিন্তু পাশাপাশি একটা জিনিস কিন্তু আবার ওখানে বলেছিলাম যে এটাকে অনেক সময় 4 মাস, এই টার্মটা মনে হয় আমি ইউজ করেছিলাম আর কি, যে 4 মান্থ পর্যন্ত কিন্তু অনেক সময় বলা হয়। 1 ইয়ারটা আমি আসলে বলতে পারবো না, এটা তোমার পোল্ট্রি সায়েন্সের স্যার ম্যাডামরা ভালো বলতে পারবে। বাট পুলের যেটা ইভেন ফিল্ডেও দেখা যায় যে তোমার পুলেটটা কিন্তু 4 থেকে 5 মাস এই পর্যন্তই কিন্তু তোমার পুলেট বলা হয়, তারপর আসলে এটাকে আর পুলেট বলা হয় না আর কি। ঠিক আছে? জি কারণ স্যার। তোমার হচ্ছে যে যখন তোমার একটা ফিমেল বার্ড, বিশেষ করে পোল্ট্রির ক্ষেত্রে, যখন তার বয়সটা 6 মাস হয়ে যাবে, 6 মাস, দ্যাট মিনস হচ্ছে বা 5 মাস, ওভার মানে 5 মাস যখন হয়ে যাবে, দ্যাট মিনস হচ্ছে 20 উইকস। 20 উইকসে কিন্তু সে কিন্তু লেইং এগে চলে যাবে, সে কিন্তু ডিম পাড়া শুরু করবে। তখন কিন্তু এটাকে আমরা কিন্তু অ্যাডাল্ট বলতেছি, হেন বলতেছি। সো 5 মাসের উপর আসলে পুলেট বলার আমার মনে হয় না সুযোগ আছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে আসলে ডিফারেন্স ওভার 1 মান্থ বাট আন্ডার 3 মান্থ। তো এটা কখনো কখনো 4 মাসও বলা যেতে পারে আর কি, এটা আমার ধারণা আর কি। স্যার ওইখানে যে হর্সে ছিল যে স্টালিয়নটা স্টার্ট পারপাসে ব্যবহার করা হয়, ওইটা স্টার্ট পারপাসটা কি ব্রিডিং এর সমতুল্য, নাকি ওই যে বললেন যে ঘোড়দৌড় বা আসলে এটা এরকম আসলে পারপাস? নট ব্রিডিং পারপাস, আসলে এটা ঘোড়দৌড়ের মানে ওইটাই বলা হচ্ছে আর কি, ঘোড়দৌড় ওটার সাথে সামঞ্জস্য আর কি। ঠিক আছে, ম্যাচিউর মেল হর্স যেগুলো তোমার হচ্ছে যে আমরা অশ্বরোহের জন্য যেগুলো ইউজ করতেছি, সেটা হচ্ছে তোমার স্টালিয়ন। জি স্যার। ওকে, তবে এগুলো আলাদাভাবে, এটা ম্যাচিউর মেল হর্স যেহেতু, সেই এই একই স্টালিয়নে কিন্তু তুমি ব্রিডিং পারপাসেও কিন্তু ইউজ করা হচ্ছে। ঠিক আছে, কিন্তু এটা আসলে এই টার্মটা আসছে আসলে যখন তোমার স্টার্ট পারপাসে, সেই ক্ষেত্রে আসলে এই টার্মটা আসছে আর কি, জাস্ট ফর টার্মিনোলজি। কিন্তু এটা যদি তুমি ইসের ক্ষেত্রে বলো, যে ফিল্ডের ক্ষেত্রে বলো, সেক্ষেত্রে কিন্তু তোমার ব্রিডিং পারপাসে ওগুলোও কিন্তু স্ট্যালিয়ন বলা হয়। স্ট্যালিয়ন আর মেয়ার, মেয়েদের ক্ষেত্রে অ্যাডাল্ট ফিমেল হর্সটা মেয়ার, আর অ্যাডাল্ট মেলটা হচ্ছে তোমার স্ট্যালিয়ন। ওকে, জি স্যার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে আর কি। তো ভালো থাকো সবাই আর কি।